আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা শুরু করব একটি নতুন ভিডিও, একটি নতুন সিরিজের। তো আমি একটি নতুন সিরিজ স্টার্ট করব, যেখানে আমি ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট বা গাণিতিক ধ্রুবক নিয়ে আলোচনা করব। তো আজকে সেই সিরিজের প্রথম ভিডিও। তো আজকে আমরা যে ধ্রুবক বা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব তা হলো অয়লার্স নাম্বার। এটি ম্যাথে ব্যবহৃত অত্যন্ত সুপরিচিত একটি ধ্রুবক, যেটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ক্যালকুলাসের সময়। ঠিক আছে, আজকে আমরা এটাই দেখব যে কেন ক্যালকুলাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অয়লার্স নাম্বার আসলে কি এবং এটা দ্বারা আসলে কি বোঝায়। তো প্রথমেই অয়লার্স নাম্বার সম্পর্কে জানার আগে আমাদের একটা সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে অয়লার্স নাম্বার আসলে কোত্থেকে আসলো, এর অরিজিনটা আসলে কি। তো সমস্যাটা অনেক এরকম যে, ধরি একটি ব্যাংক আছে এবং ব্যাংকটা অনেক ভালো একটা ব্যাংক, কারণ ব্যাংকটা এক বছরে একদম 100% কম্পাউন্ড ইন্টারেস্ট দেয়। অর্থাৎ আমি যদি ব্যাংকে কোনো টাকা জমা রাখি, এক বছর পরে একদম আমাকে সেই পরিমাণ, মানে মূলধনের সমানই এই মুনাফা ফেরত দিবে। একদম 100% কম্পাউন্ড ইন্টারেস্ট দেয় এই ব্যাংক। তো আমি ধরলাম যে এই ব্যাংকে আমি 1 টাকা জমা রাখলাম, তো এক বছর পরে আমাকে একদম মুনাফা হিসাবে 1 টাকাই ফেরত দিবে। এবং এক বছর পরে আমার তাহলে মোট টাকা কত হবে? মূলধন ছিল 1 টাকা, মুনাফা পেলাম 1 টাকা, মোট টাকা হবে 2 টাকা। আবার যদি আমি এই 2 টাকা এক বছরের জন্য জমা রাখি, তাহলে এক বছর পরে এই 2 টাকার আমরা মূলধন পাবো হলো মুনাফা পাবো 2 টাকা, এবং মূলধন এবং মুনাফা মিলে হবে মোট টোটাল 4 টাকা। এরকম ভাবে চলতে থাকবে আমি যত বছর জমা রাখি। এখন আমার মনে হলো যে আসলে আমি এক বছরের জন্য টাকা জমা রাখবো না। আমি করব কি, 6 মাস পরে টাকা তুলে ফেলবো। আমি 1 টাকা জমা রাখবো ঠিকই, কিন্তু 6 মাস পরে আমি 1 টাকা তুলে ফেলবো, মূলধন তুলবো, এবং 6 মাসে আমি যত টাকা মুনাফা হওয়ার কথা আমার, আমি সেই মুনাফাও নিয়ে নিব। এবং সেই দিনই আমি 1 টাকা এবং সেই মুনাফা জমা রাখবো, এবং 6 মাস পরে অর্থাৎ টোটাল এক বছর পর আমি সেই টাকা আবার তুলে ফেলবো। তাহলে আমার আসলে কিরকম হবে? যেমন এইখানে আমি তো এক বছর পর 2 টাকা পেলাম, তখন আসলে আমি কি পরিমাণ টাকা পাবো? যেহেতু ব্যাংকটা অনেক ভালো, ব্যাংকটা আসলে আমাদের 6 মাস পরে আমাদের টাকা তুলতে দিবে, একদম আমাকে মুনাফাও দিবে, যেটা সাধারণত কোনো ব্যাংক দেয় না, কোনো ব্যাংকই দেয় না, কিন্তু এই ব্যাংকটা যেহেতু অনেক ভালো, এই ব্যাংকটা দিবে। তো এটা হলো কেস 1। যে কেস 1 যে আমি যদি এক বছরের জন্য জমা রাখি তাহলে যা হয় আর কি। প্রথমে ছিল 1 টাকা, আমি মুনাফা পাবো 1 টাকা, আমার এক বছর পরে টাকা হবে 2 টাকা। এটা হলো একদম এক বছরের জন্য জমা রাখলাম। এখন হলো কেস 2, যে আমি এক বছরের জন্য জমা রাখবো না, আমি 6 মাসের জন্য জমা রাখবো, পরবর্তীতে আবার 6 মাসের জন্য জমা রাখবো। তো প্রথমেই আমার ছিল 1 টাকা এবং আমি 6 মাসের জন্য জমা রাখলাম। যেহেতু আমি 6 মাসের জন্য জমা রাখবো, তো আমি মুনাফা আমি 1 টাকা পাবো না, 1 টাকার অর্ধেক পাবো। তো 1 টাকার অর্ধেক হবে হলো হাফ। ঠিক আছে, তো এটা হলো আমার টোটাল টাকা হবে 6 মাস পরে, 6 মাস পরে আমার টোটাল টাকা হবে এটা। এটা আমি আর মানটা লিখলাম না, ভগ্নাংশে রেখে দিলাম, কারণ ভগ্নাংশে আমাদের ম্যাথ করতে পরবর্তী সুবিধা হবে। তো এটা হলো আমাদের প্রথম 6 মাসের অংশ। তো এটা হলো আমাদের প্রথম বছরের প্রথম 6 মাস। এখন আমি এরপরে আবার এই পরিমাণ টাকা, অর্থাৎ এই টাকাটাই আবার আমি 6 মাসের জন্য জমা রাখবো। ঠিক আছে, এখন কিন্তু এই পুরোটাই আমার মূলধন, যেহেতু আমি পুরো টাকাটাই জমা রাখবো, এই পুরোটাই আমার মূলধন। এবং 6 মাস পরে এই মূলধনের উপরে আমি আবার মুনাফা নিব, যেহেতু আমাদের মূলধন এইটা, এবং আমি 6 মাসে 100% মুনাফা পাবো না, অর্ধেক পাবো যেহেতু এইটা। তো এটা হলো আমাদের পরবর্তী 6 মাস। এবং এটাকে যদি আমি একটু ভালো মতো লিখি, এটাকে লেখাতে এইভাবে, এটাকে এইভাবে লেখা যায়। কারণ যদি আমরা এরকম গুণ করে দেই, তারপরে কমন নিতে পারবো আমরা, হাফ কমন নিলে এরকম একটা মান পাবো আমরা। তো এরকম একটা মান পাওয়ার ফলে এটা আসলে আমরা কি পেলাম, যে টোটাল এক বছর পরে, তো এটা তো প্রথম 6 মাস পরে আমি এত টাকা ফেরত পেলাম, এবং পরবর্তী 6 মাস পরে আমি এত টাকা ফেরত পেলাম। অর্থাৎ আমি কিন্তু টোটাল এক বছর পরে আমি এই পরিমাণটাকে আসলে ফেরত পেলাম। এটা হলো আমাদের বছরের সেকেন্ড হাফ। তো এটার মান কত আসে? আমরা যদি ক্যালকুলেটরে হিসাব করি, এটার মান আসবে হলো 2.25। তো দেখা গেল যে আমি যদি এক বছরের জন্য টাকাটা জমা রাখতাম, তাহলে আমি এক বছর পরে যে টাকা ফেরত পেতাম, আমি যদি 6 মাস পর টাকা তুলি আবার জমা রাখি, তাহলে আমি এক বছর পরে একটু বেশি টাকা পাবো। কত টাকা বেশি পাবো? 0.25 টাকা বেশি পাবো।
এটা খুবই ভালো। তো এখন আমি ভাবলাম যে না, আমার তো এটাতে হচ্ছে না। তো আমি এখন দেখি যে আমি 3 মাস, ওই সরি 3 মাস না, আমি 4 মাস পর পর টাকা তুলবো। অর্থাৎ আমি বছরে 3বার টাকা তুলবো, 3বার জমা রাখবো, তাহলে কি হয়? ঠিক আছে, আমি 3বার টাকা তুলবো, 3বার জমা রাখবো। অর্থাৎ আগে যেরকম আমি 2বার টাকা তুলছিলাম, বছরে 2বার টাকা তুলছি 6 মাস পর পর, এবার আমি 4 মাস পর পর টাকা তুলবো। যেহেতু 4 মাস পর পর টাকা তুলবো, তো বছরের আমার টাকা তোলার পরিমাণ হবে 3বার। এটাকে আমরা এইভাবেই হিসাব করতে পারবো, এবং এই হিসাবের মানটাও বছর শেষে এরকমই আসবে। এটা হলো একদম ব্যাংকিং এর মুনাফার সূত্র দিয়ে হিসাব করা যায় সহজে। আমি এখানে শুধু একটু ভেঙে দেখালাম। আমরা কিন্তু আসলে এইভাবে এই সূত্র দিয়ে হিসাব করতে পারি যে আসলে কত টাকা আমরা মুনাফা পাবো। তো এইটার পরিমাণ হবে হলো একদম বছর শেষে এইটার মান হয় হলো 2.37 ডট ডট ডট। তো এভাবে চলতে থাকবে। তো দেখা গেল যে আমি যদি 4 মাস পর পর টাকা তুলি, তাহলে আমি আর একটু বেশি টাকা পাই। অর্থাৎ আমি যদি টাকা বেশিবার তুলি বছরে, তাহলে বছর শেষে আমার দেখা যায় যে আসলে মূলধনটা অনেক বেশি বেড়ে যায়। যেমন প্রথমে ছিল মাত্র 2 টাকা, আমি মাত্র একবার টাকা তুলছি বছরে, একদম বছর শেষে। কিন্তু আমি যখন দেখা গেলো মাত্র 2বার টাকা তুললাম, 6 মাস পরে, আবার 6 মাস পরে আমার টাকা একটু বৃদ্ধি পেলো। এখন যদি দেখা যায় যে আমি 4 মাস পর পর তুলি, অর্থাৎ বছরের টোটাল আমি 3বার টাকা তুলবো, টাকার পরিমাণ আমার আরেকটু বৃদ্ধি পেয়েছে। তো এখন আমি ভাবলাম যে না, আমি এখন তাহলে যেহেতু এরা খুবই একটা লাভজনক ব্যবসা, আমি 12 মাস পর, এই সরি 12 মাস না, 1 মাস পর পর টাকা তুলবো, অর্থাৎ বছরে 12বার টাকা তুলবো। তাহলে কি হয়? একইভাবে আমরা এই সূত্র দিয়ে লিখতে পারবো যে আমি যদি বছরে 12বার টাকা তুলি 1 মাস পর পর, তাহলে হবে হলো এই সূত্র দিয়েই এটার মান আসবে হলো 1.613 ডট ডট ডট। তো এখানে দেখা গেল টাকার পরিমাণ ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এখন আমি ভাবলাম যে না, আমার 1 মাসে তুলে 1 মাস পর পর তুলে তুলে হচ্ছে না, আমার প্রতিদিন তুলতে হবে। তো প্রতিদিন যদি তুলি, তাহলে আমার বছরে তোলা হবে হলো 365 বার। তো আমি 365 বার তুলবো টাকা। তো ওই সূত্র দিয়েই একইভাবে 365 বার যদি আমি তুলি, তাহলে আমি যে মানটা পাবো তা হলো 2.7145 ডট 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 ডট। এবং আমার মনে হলো না, টাকার পরিমাণ তো এখন আমার কাছে কম লাগছে, আমি আরো তুলবো। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় তুলবো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তুলবো। আমি প্রতি মুহূর্তে মুহূর্তেই যদি টাকা তুলি, তাহলে কেমন হয়? যে একদম আমি প্রতি মিলি সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডে আমি ব্যাংকের সাথে এমন চুক্তি করবো যে প্রতি মুহূর্তে মুহূর্তে আমাকে যেন একদম আমাকে এরকম টাকা তোলে, আবার জমা রাখে, এমন যদি করে, তাহলে কেমন হবে? অর্থাৎ আমি 1 বছরে অসীমবার টাকা তুলবো। তাহলে আসলে বিষয়টা কি হয়? আসলে অসীমবার তোলা সম্ভব না, অসীমের কাছাকাছি, যে অনেক বড় 1 কোটি বার তুলবো, 2 কোটি বার তুলবো, ধরে নিন নিয়ার টু অসীমই আমরা তুলবো। ঠিক আছে, যে আমরা একদম অসীমবার টাকা তুলবো, টাকা জমা রাখবো, তাহলে আসলে কি হয়? অসীমবার টাকা তুলবো, অসীমবার টাকা জমা রাখবো, এটাকে আসলে এটার মান আসলে কি হবে? এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটা মান পাবো। সেই মানটা হলো 2.71828 ডট ডট ডট, এরকম চলতেই থাকবে। তো দেখা গেল আমি যদি একদম 1 বছরে অসীমবার টাকা তুলে অসীমবার টাকা জমা রাখি, আমি কিন্তু আসলে অসীম পরিমাণ টাকা পাবো না। এক পর্যায়ে গিয়ে আমার কিন্তু আর এই মুনাফার, এই বছর শেষে যে মোট টাকার পরিমাণ, তা কিন্তু খুব বেশি বাড়বে না। যেমন এখানেই দেখা যাচ্ছে যে আমি 1 মাস পর পর টাকা তুললে আমি যে পরিমাণ টাকা পেতাম, আমি যদি প্রতিদিন টাকা তুলি, তাহলে 1 বছর পরে আমি যে পরিমাণ টাকা পাবো তা কিন্তু খুব বেশি না, এটা থেকে কিন্তু খুব বেশি না। এবং এরপরে আমি যত সংখ্যা বাড়াতে থাকবো টাকা তোলার সংখ্যা, এই মান কিন্তু খুব বেশি বাড়তে থাকবে না। আমি যদি অসীমবারও তুলি, তাহলেও দেখা গেল যে মান কিন্তু এটার প্রায় কাছাকাছি। ঠিক আছে, এবং এর থেকে বেশি কিন্তু হবে না। অর্থাৎ 1 বছরে আমার 100% মুনাফায় সর্বোচ্চ এতটুকু টাকা পাওয়াই সম্ভব, এর বেশি টাকা পাওয়া সম্ভব না। এবং এই সংখ্যাটাকেই একটা ধ্রুবক ধরা হয় গণিতে, যাকে ই দ্বারা প্রকাশ করা হয়, এবং যার নাম হলো অয়লার্স নাম্বার। ঠিক আছে, এভাবেই আসলে হলো প্রথম ইকে পরিচিত করা হয় সবার সামনে, যে এটা হলো অয়লার্স নাম্বার। যে 1 বছরে যদি সবচেয়ে বেশি সংখ্যক, মানে আমি সবচেয়ে বেশি লাভ পেতে পারবো, তাহলে অয়লার্স নাম্বার। এবং এই কারণে এই ইটাকে কিন্তু আসলে
যে ন্যাচারাল গ্রোথ বলা হয় কোনো গ্রাফে। কেন ন্যাচারাল গ্রোথ কেন বলা হয়? আচ্ছা, এটা ব্যাখ্যা করি যেটাকে কেন ন্যাচারাল গ্রোথ বলা হয়। যেমন প্রকৃতিতে আমরা যখন কোনো কিছুর বৃদ্ধি দেখি, তা কিন্তু যে হঠাৎ করে হয় না, তা কিন্তু প্রতি মুহূর্তে হতে থাকে, তাই না? যেমন যে আমি আমার বয়স যখন 3 বছর, আমি ধরলাম তখন আমার উচ্চতা হলো 4 ফুট। ঠিক আছে, যে 3 বছরে আমার উচ্চতা হলো 4 ফুট, এবং 1 বছর পর, এটা হলো আমার 3 বছরে আমার উচ্চতা হলো 4 ফুট, এবং 1 বছর পর আমার যখন 4 বছর বয়স হলো, তখন আমার ধরলাম যে আমার উচ্চতা হয়ে গেল হলো কত, যে 4.6 ফুট, বা 4.6 ফুট না, যে 4 ফুট 6 ইঞ্চি। যদিও 4 বছরে 4 ফুট 6 ইঞ্চি এটা অস্বাভাবিক, কিন্তু তারপরে ধরে নিলাম যে হলো এরকম আমার। তো আমার 1 বছরের বৃদ্ধি হলো কত? 1 বছরে আমার বৃদ্ধি হলো 6 ইঞ্চি, তাই না? 6 ইঞ্চ আমি পরিমাণ বৃদ্ধি পেয়েছি। কিন্তু সমস্যা হলো যে আমি কিন্তু এমন না যে আমার যখন বয়স ছিল 3 বছর 9 মাস তখন আমি 4 ফুট ছিলাম। আমি কিন্তু প্রতি মুহূর্তে বৃদ্ধি পেতে পেতে কিন্তু আমি 4 বছর পর কিন্তু এই 4 ফুট 6 ইঞ্চ যেটা আছে সেটা হয়েছি। এটা কিন্তু এমন না যে আমি এই 3 বছর 11 মাসে আমার উচ্চতা 4 ফুট ছিল, হঠাৎ করে আমি যেদিন আমার বয়স 4 বছর হয়ে গেল সেই দিন আমি 4 ফুট 6 ইঞ্চি হয়ে গেলাম, এমন না। যেমন এইখানে আমরা দেখলাম যে যদি এমন আমরা ব্যাংকে হিসাব করি যে এই আমরা 1 বছরের জন্য টাকা জমা রাখলাম, আমরা 11 মাস পরে টাকা তুললেও কিন্তু আমাকে কিন্তু টাকা তুলে দিবে না। এমন না যে 11 মাস পরে আমি টাকা তুললাম আমাকে সেই মুনাফা দিয়ে দিবে, এমন না। আমরা যদি 1 বছরের জন্য টাকা জমা রাখি তাহলে কিন্তু আমাকে 100% মুনাফা দিবে। কিন্তু এইখানে যদি এমন হয় যে আমি প্রতি মুহূর্তে আমি লাভ নিব, যেমন বাস্তবে ঘটে, প্রতি মুহূর্তে কোনো কিছুর গ্রোথ বা বৃদ্ধি ঘটছে, সেরকম ক্ষেত্রে যদি আমরা ধরি, তাহলে কিন্তু আমরা একটা গ্র্যাজুয়াল গ্রাফ পাবো, যেটা আসলে যে এমন না, গ্রাফ দেখতে এমন হবে না, গ্রাফটা এমন হবে। এবং কিন্তু আসলে এই ধরনের গ্রাফের সাথেই সম্পর্কিত, ঠিক আছে, যেগুলো আসলে একদম প্রতি মুহূর্তে বৃদ্ধিকে বোঝায়। তো এখন আমরা দেখতে চাই যে এটা আসলে কেন ম্যাথে এত বেশি ইম্পর্টেন্ট। এর গুরুত্ব নিয়ে যদি এখন আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের এরকম আরেকটা বৃদ্ধিজনিত গ্রাফ নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে আরেকটা গ্রাফ নেই যেটা আসলে বৃদ্ধি বোঝায়, যেমন y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। এইটার যদি আমি এই ফাংশনটা যদি আমি গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা দেখতে হবে এরকম। ঠিক আছে, 2 টু দি পাওয়ার x ফাংশনের গ্রাফ হবে এরকম। এখন এই ফাংশনের যে কোনো পয়েন্টে আমি যদি ঢাল নির্ণয় করতে চাই এবং এই গ্রাফের নিচের অংশের যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমি কিভাবে বের করব? তো আমরা জানি যে ঢাল বের করার জন্য আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করে সহজেই ঢাল বের করতে পারি যে কোনো পয়েন্টের। তো আমরা ডিফারেন্সিয়েশন করি এই ফাংশনটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে যা হবে তা হলো, আচ্ছা আমরা লিমিটের সাহায্যে এটা ডিফারেন্সিয়েশন করব, কারণ আমাদের প্রমাণের জন্য ডিফারেন্সিয়েশনটা লিমিটের সাহায্যে করার দরকার আছে। তো লিমিটের সাহায্যে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় আশা করি আমরা সবাই জানি। তো এটার আমি একদম ব্যাখ্যা করব না, আমি জাস্ট শুধু ডিফারেন্সিয়েশনটা করে যাব। তো এখানে আমি মান বসিয়ে দিই ফাংশনের। এখানে যেহেতু পাওয়ারটা যোগ আকারে আছে, তো আমি গুণ হিসাবে লিখতে পারি এইভাবে, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার h মাইনাস 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই h। যেহেতু এখানে এইটুকের মধ্যে কোনো h নাই, তো আমি এখানে 2 টু দি পাওয়ার x টাকে এখান থেকে কমন নিতে পারি, কমন নিয়ে পুরো লিমিটের বাইরে নিয়ে আসতে পারি। যদি বাইরে নিয়ে আসি আমি, তাহলে এরকম হবে, ইন্টু লিমিট h টেন্ডস টু 0 2 টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইডেড বাই h। আচ্ছা, তো এইটা হলো এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই ফাংশনটার যে কোনো মুহূর্তে ঢাল আমরা বের করতে পারবো x এর মান বসিয়ে। তো এইখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এইটার ডিফারেন্সিয়েশন, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন কিন্তু আসলে এই ফাংশনটাই, কিন্তু তার সাথে একটা ধ্রুবক গুণ আকারে আছে, যে এটা কিন্তু আসলে ওই ফাংশনটাই, যে 2 টু দি পাওয়ার x, এটা কিন্তু ওই ফাংশনটাই, কিন্তু ওই ফাংশনের সাথে একটা ধ্রুবক
গুণ আকারে আছে। এটা ধ্রুবক কেন বলছি, কারণ এখানে এটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু আমরা একটা মান পাবো, একটা সাংখ্যিক মান পাবো, এবং সাংখ্যিক মান কিন্তু ধ্রুবক। তো কোনো যদি আমরা এরকম বৃদ্ধিজনিত কোনো গ্রাফ থাকে, সেটা যদি আমরা ডিফারেন্সিয়েশন বের করি, তাহলে কিন্তু সেই ফাংশনটার সাথে মানে একটা ধ্রুবক গুণ আকারে চলে আসে। এখন শুধু এটা না, আমি যদি ফাংশনটাকে এভাবে লিখি যে 2 আমি লিখবো 3 এইটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেটার মান আসবে কিন্তু এরকম 3 ইন্টু লিমিট h টেন্স টু 0 3 মাইনাস 1 ডিভাইডেড বাই h, এরকম একটা মান আসবে। এখন যদি আমি 4 দেই এখানে 4 তার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কিন্তু এখানে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই h আসবে। তো আমরা কি দেখলাম এখানে আসলে? তো এখান থেকে আমরা মূলত যা পেলাম তা হলো, যদি এমন কোনো ফাংশন থাকে, এই ফাংশনগুলোকে আসলে বৃদ্ধি নির্দেশ করে এমন কোনো ফাংশন থাকে, তাহলে তার ডিফারেন্সিয়েশনের মান হয় হলো সেই ফাংশনটা এবং তার সাথে কোনো একটা ধ্রুবক গুণ, এবং সেই ধ্রুবকটা কি লিমিট h টেন্স টু 0, যদি এখানে a আছে এখানে হবে a⁻h মাইনাস 1 ডিভাইডেড বাই h। কিন্তু এখন আমি চাই যে আমি এমন একটা ফাংশন লিখব যেটা এরকম বৃদ্ধি নির্দেশ করবে, কিন্তু সেই সেই ফাংশনের ডিফারেন্সিয়েশনে কোনো ধ্রুবক থাকবে না। ধ্রুবক থাকবে না অর্থাৎ হলো ধ্রুবকের মান হয়ে যাবে 1। অর্থাৎ যদি এটার ডিফারেন্সিয়েশনের মান এমন হয় যে এটার ডিফারেন্সিয়েশন এটা, অর্থাৎ এখানে কিন্তু ধ্রুবক আছে, ধ্রুবকটা হলো 1। তো আমি বের করতে চাই এটাই যে এমন কোনো ফাংশন আছে কিনা যেখানে ধ্রুবকটার মান হবে 1। আচ্ছা, আমি একটু চেষ্টা করি এমন কোনো ফাংশন বের করা যায় কিনা। তো আমি প্রথমে এই ধ্রুবকটা লিখি। ধ্রুবকটা আমি ওই পেজে পেয়েছিলাম কত, লিমিট h টেন্স টু 0, যেহেতু এ ছিল আমি একটা এ ধরে নিয়েছি, যে কোনো সংখ্যা হতে পারে এর জায়গায়, মাইনাস 1 ডিভাইডেড বাই h। আমার এটা বানাতে হবে হলো 1। এখন এর মান কত বসালে এই পুরো ধ্রুবকটার মান হবে হলো 1, এর মান এখানে কত হবে, আমার এইটাই দরকার যে a ইকুয়াল টু কত। আচ্ছা, এইটার মান বের করার জন্য আমাদের একটু আগে ফেরত যেতে হবে এবং এই অংশটা আমাদের একটু কাজে লাগবে। এইটাকে আমি একটু অন্যভাবে লিখি লিমিটের সাহায্যে। এটাকে যদি আমি লিমিটের সাহায্যে লিখি তাহলে আমি কিভাবে লিখতে পারি, আমি কিন্তু লিখতে পারি লিমিট h, আচ্ছা আমি এখানে h না দিই, অন্য কোনো সংখ্যা দিই, কারণ h আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যে কোনো, আচ্ছা n দিই, n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n। আচ্ছা, এটা আমি কিভাবে লিখলাম আশা করি সবাই বুঝতে পেরেছে। এখানে আমি জাস্ট শুধু এটাকে লিমিটের সাহায্যে লিখলাম, এটা কিন্তু সেম জিনিস। আচ্ছা, এখানে এটা আর এটা সেম না, কারণ এখানে এটার মান এক্স্যাক্ট ইনফিনিটি, কিন্তু এখানে n এর মান টেন্স টু ইনফিনিটি। দুটোর মধ্যে কিন্তু আসলে পার্থক্য আছে, কিন্তু এটা আমরা এখানে অগ্রাহ্য করতে পারি, কারণ এখানে আসলে আমরা হিসাব যখন আমরা করেছিলাম যে ইনফিনিটি বার আমি টাকা জমা রাখবো, তুলবো, দিব, এখানে কিন্তু আসলে আমি টেন্স টু ইনফিনিটি বুঝিয়েছিলাম, ঠিক আছে। আমি কিন্তু এক্স্যাক্ট ইনফিনিটি বলি, মানে বোঝাতে চাইনি এখানে, যদি আমি এখানে এক্স্যাক্ট ইনফিনিটি লিখেছি। তো এটাকে আমি অন্য একটা ধ্রুবক দিয়ে লিখি, কারণ আমাদের যেহেতু এইখানে লিমিট h টেন্স টু 0 আছে, তো আমি এখানে কোনোভাবে এটাকে টেন্স টু 0 বানানো যায় কিনা এরকম দেখি। তো আমি আরেকটা ধ্রুবক নেই h, যেহেতু আমি ওখানে h ব্যবহার করেছি না, জন্য h নিচ্ছি আমি এখানে। তো h ধরি আমি, h এর মান হলো এটা, এটার মান h। যদি এটার মান যদি h হয় তাহলে n এর মান কত হবে, তাহলে n এর মান হবে হলো, তাহলে n এর মান হবে হলো 1 ডিভাইডেড বাই h। যদি n এর মান হয় টেন্স টু ইনফিনিটি, তাহলে h এর মান হবে টেন্স টু 0, কারণ এটা 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 হয়। তো লিমিট h টেন্স টু 0 1 প্লাস h, কারণ h এর মান হলো 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই h। এটা হলো কিন্তু e, এটা কিন্তু আসলে e এর মান, কারণ এই যে এটা থেকে আমরা পেয়েছিলাম এইটাই কিন্তু আসলে e, ঠিক আছে। তো এইটা যেহেতু e, তো এইটা ইকুয়াল টু কিন্তু e বলা যায়, এটা কিন্তু আসলে e এর মান। এখন আমরা দেখতে চাই যে এর জায়গায় যদি আমরা e বসাই তাহলে কি হয়। আমরা এর জায়গায় e বসাই, দেখি কি হয়। আমরা এই ম্যাথটা এখন সমাধান করব e বসি, যে আমরা যদি এখানে এর জায়গায় যদি 2 3 4 না বসে যদি e বসাই তাহলে কি হয়। আমরা এখানে e বসালাম, e টু দি পাওয়ার h
মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। এটাকে লেখা যায় হলো এইভাবে, লিমিট দিয়ে আমরা এইখানে যেভাবে বের করেছিলাম সেইভাবেই, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো লিমিট এইচ টেন্ডস টু 0 1 প্লাস এইচ 1 ডিভাইডেড বাই এইচ। এটা কিন্তু এর মান, এখানে এইচ আর একটা পাওয়ার আছে, তো পাওয়ার গুণ হয়ে যাবে এখানে, এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। যেহেতু লিমিট দুটা সেম, তো দুইবার লেখার দরকার নাই, আমি একবারই লিখবো লিমিট টেন্ডস টু 0। এখানে এইচ এইচ কাটাকাটি হয়ে যাবে, যদি আমরা সমাধান করি 1 1 মাইনাস কাটাকাটি হয়ে যাবে, শুধু থাকবে এইচ, নিচে থাকবে এইচ এইচ এইচও কাটাকাটি হয়ে যাবে, শুধু থাকবে তাহলে কি 1, কারণ এইচ এইচ কাটাকাটি হয়ে গেলে তো আর এটা কোনো কাজেই লাগবে না, শুধু 1 বাকি থাকবে। তো আমরা দেখতে পেলাম যে যদি আমরা এর জায়গায় ই বসাই তাহলে ধ্রুবকটার মান হয়ে যায় 1। এইটাই কিন্তু সেই ধ্রুবকটা ছিল, এই যে এইটাই কিন্তু ছিল সেই ধ্রুবক। এবং আমরা যখনই এই ধ্রুবকে এর মান ই বসিয়ে দিলাম তখনই কিন্তু এই ধ্রুবকের মান হয়ে গেল কত, 1, এই যে 1। অর্থাৎ আমি যদি এই ফাংশনটা নেই y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এবং এই ফাংশনটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি যা পাবো তা হলো ই টু দি পাওয়ার এক্স ফাংশনটা নিজেই। এবং এইটার থেকে আমি এটার ইন্টিগ্রেশনও বের করতে পারবো, কারণ কি জানি যে এটাকে যদি আমি আবার ইন্টিগ্রেট করি তাহলে যেটাকে ডিফারেন্সিয়েশন করে আমি মানটা পেয়েছিলাম সেটাই ফেরত পাবো। যেহেতু ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স পাই, তো ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্সই পাবো, তাই না? অর্থাৎ আমি যদি ই টু দি পাওয়ার এক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমি ই টু দি পাওয়ার এক্সই ফেরত পাবো। যদি একটা সাথে একটা ধ্রুবক আমি যোগ দিতে পারি, একটা ধ্রুবক যোগ আকারে থাকবে সি। অর্থাৎ কি, আমি যদি একটা ফাংশন নেই ই টু দি পাওয়ার এক্স যেটা আসলে বৃদ্ধিকে নির্দেশ করে, সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। অর্থাৎ তার গ্রাফটা হবে এরকম, যেহেতু বৃদ্ধিজনিত গ্রাফ, গ্রাফটা দেখতে এরকমই হবে। কিন্তু এই গ্রাফের স্পেশালিটি হলো যে কোনো পয়েন্টে, এই গ্রাফটা হলো ই টু দি পাওয়ার এক্স ফাংশনের যে কোনো পয়েন্টে, এই পয়েন্টে এই ফাংশনের ঢাল হলো ই টু দি পাওয়ার এক্স, এই পয়েন্টে এই ফাংশনের ঢাল হলো ই টু দি পাওয়ার এক্স, এই পয়েন্টে এই ফাংশনের ঢাল হলো ই টু দি পাওয়ার এক্স। অর্থাৎ যে কোনো পয়েন্টে এই ফাংশনের ঢাল হলো ই টু দি পাওয়ার এক্স। এবং যে কোনো পয়েন্ট থেকে যদি আমি একদম ইন্টিগ্রেট করে ক্ষেত্রফল নির্ণয় করতে থাকি যে একদম একদম শেষ ইনফিনিটি পর্যন্ত, তাহলে সেটার মান হবে হলো ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে? আবার যদি আমি এখান থেকে হিসাব করি ই টু দি পাওয়ার এক্স, ক্ষেত্রফলের মান ই টু দি পাওয়ার এক্স, তো এটা কিন্তু অনেক একটা স্পেশাল একটা ফাংশন। এবং এই স্পেশালিটি অর্থাৎ এই বৈশিষ্ট্যের জন্যই এই ফাংশনটা ক্যালকুলাসে খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটা ব্যবহার করে কিন্তু আমরা সহজে অনেক জটিল জটিল যেগুলো ফাংশন আছে সেগুলো হিসাব করতে পারি। কোনোভাবে যদি আমরা কোনো ফাংশনে ই টু দি পাওয়ার এক্স এরকম কোনো কিছু নিয়ে আসতে পারি, অর্থাৎ ই নিয়ে আসতে পারি, যেমন ই টু দি পাওয়ার এক্স এর আরো অনেক বিশেষ বিশেষ অনেক বৈশিষ্ট্য আছে, যেমন ই টু দি পাওয়ার ইমাজিনারি নাম্বার ইন্টু পাই প্লাস 1, এর মান হবে 0। আবার লগ এর যদি বেজে ই থাকে তাহলে সেটার একটা স্পেশাল নাম আছে, যেটা হলো, যেটাকে বলা হলো ন্যাচারাল লগারিদম বা লন। এগুলো কিন্তু ই এর একটা অনেক স্পেশাল বৈশিষ্ট্য। ই এর কিন্তু আসলে এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এবং ই এই জন্যই ম্যাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ই এর সাহায্যে এই নাম্বারটার সাহায্যে আসলে অনেক জটিল জটিল ম্যাথের হিসাব অনেক সহজে করা যায়। যদি ক্যালকুলাসের কোনো কিছু যদি যে এমন হয় যে আমি ই ব্যবহার করব না, ই ব্যবহার না করে আমি এমনি সাধারণ এই যেমন এখানে ওয়াই ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স এরকম কোন একটা আলাদা একটা কোনো ধ্রুবক ধরে নিব, আমি ই ধ্রুবকটাকে ব্যবহার করতে চাই না, তাহলে কিন্তু হিসাব কিন্তু আসলে অনেক বড় বড় একটা হিসাব আসবে। তো ই ব্যবহার করে যে কোনো কিছু অনেক সহজেই হিসাব করা যায়, কারণ ই এর এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য। এই জন্যই কিন্তু কে বলা হয় হলো যে গ্রোথের একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যে প্রাকৃতিক একদম ভাষা যেটা গ্রোথের ক্ষেত্রে। তো ভাই আজকে এই পর্যন্তই। তো আজকে আমরা দেখলাম যে ই আসলে কি, ই আসলে কোত্থেকে আসলে, এবং ই দ্বারা আসলে কি বোঝায়, এবং ম্যাথে কেন ই এত বেশি গুরুত্বপূর্ণ। তো এই সিরিজের পরবর্তী লেকচারে আমি আরো বেশ কিছু ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব, যেমন পাই, গোল্ডেন রেশিও যেটা আসলে ফাই দিয়ে প্রকাশ করা হয়, এরকম বেশ কিছু। তো আজকে ভাই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।